আমি এই দিন চারেক আগে আইজেনস্টাইনের ওপর একটা পোস্ট দিয়েছিলাম। আইজেনস্টাইনের ওপর আমি আগেও বলেছি, সেটা অনেকেই দেখেছেন, ছাত্রছাত্রীরাও দেখেছেন। কিন্তু এখন আমার এই যে আইজেনস্টাইনের উপর বলবার যে মানসিকতা তৈরি হয়েছে, আবার সেটার পেছনে একটি কারণ আছে। আপনারা জানেন, আজ 1 মাস আরজি করে একজন মহিলা ডাক্তার, তাকে খুন, প্রধানত উদ্দেশ্য খুনই, আর সেই খুনটাকে জাস্টিফাইড করার জন্য একটা থিওরি প্লেস করা, সেটা হচ্ছে ধর্ষণ, যাতে বাইফার্কেটেড করে দেওয়া যায়। তো সেটাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ এবং বিশ্বের অনেক জায়গা এবং ভারতবর্ষের অনেক জায়গা একটা উত্তাল হয়ে উঠেছে। এমতো অবস্থায় আমার হঠাৎ সেদিন রাত্রিবেলা একটা প্রসঙ্গ মনে পড়ল। সেটা হচ্ছে, আইজেনস্টাইন যখন নভস্কি করতে যাচ্ছেন, ওই সময় তিনি যখন পড়াশোনা করছেন আইজেনস্টাইন আলেকজান্ডার নভস্কির উপর, তিনি অদ্ভুত একটা মিল খুঁজে পেলেন যে যেভাবে গুয়ের্নিকা, পিকাসোর এই ছবিটিকে ফ্যাসিস্টরা নষ্ট করে দিচ্ছে, ঠিক সেই সমাপতনটা তিনি খুঁজে পেয়েছিলেন ত্রয়োদশ শতাব্দীর আলেকজান্ডার নভস্কির ওপর পড়াশোনা করতে গিয়ে। অর্থাৎ সমাপতন এবং এই যে ফ্যাসিজম, নাজিজম এবং যা কিছু আছে, সমস্ত রকমের হেজিমনি, দীর্ঘদিন আপনারা দেখছেন গাজাতে কি চলছে। গাজা কেন, সমস্ত অঞ্চল জুড়েই, ভেরি রিসেন্ট বোধহয় আজকে একটা অঞ্চল থেকে ওরা কিছু প্রত্যাহার করেছে। তো এই যে সমাপতনগুলো, এই সমাপতনের সঙ্গে আরেকটি সমাপতন, আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আইজেনস্টাইনের উপর এত পোটেনশিয়াল, এত নিবেদিত কাজ আর কেউ করেননি যেটা করেছেন সৌমেন গুহ। আর সৌমেন গুহকে অর্চনা গুহের দাদা, অর্চনা গুহকে সেই আজ যেমন আমাদের সন্দীপ ঘোষ, সেদিনকার রুনু গুহ নিয়োগী, যাদের পরিবারের উপর এবং যেসব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলে তাদের টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী বলে নিয়ে যাওয়া হতো এবং ভয়ঙ্কর অত্যাচার হতো, তো পৃথিবীর মধ্যে প্রথম হচ্ছেন অর্চনা গুহ, যিনি ইন্টারন্যাশনাল যে জাস্টিস মিনিস্ট্রি আছে সেখান থেকে তাকে তার শরীরের উপর যে অত্যাচার করা হয় এই পুলিশি ইয়েতে, সেটা ভেরিফাইড হয়। এবং এই লড়াইটা, এই মামলাটা প্রায় সরকার এবং সেই সময়ে যে বামপন্থী সরকারও ছিল, সবাই মিলে এই লড়াইটাকে হারিয়ে দেওয়ার জন্য ভয়ঙ্কর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে যেমন একটা উত্তাল সময়, ঠিক সেদিনও অর্চনা গুহকে নিয়ে একটা উত্তাল সময় চলেছে এবং মানুষ দলে দলে বেরিয়ে মামলা চালানোর জন্য অর্থ জুগিয়েছে। আমি খুব সম্প্রতি উজ্জ্বল দা এবং আমাদের সুরঞ্জন দা, কেন সুরঞ্জন দার ওয়াইফ হচ্ছে অর্চনাদির ভাইজি, তার যে বইটি প্রকাশ হলো কারুবাসনা থেকে, সেই বইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং অর্চনাদির আশীর্বাদ আমি পেয়েছি। তো এই অর্চনা গুহ নিয়োগীর এই যে মামলা, পৃথিবী কাঁপিয়ে দেয়া একজন মহিলার লড়াই, একজন পুলিশের বিরুদ্ধে, একটা সিস্টেমের বিরুদ্ধে, সেই লড়াইটা আমাদের ফিরে এসেছে। সেই একই নির্যাতন, সেদিনও যে কেউ খুন হয়ে যেতে পারত ওদের মধ্যে, আর খুন করাইটাই ছিল ওদের উদ্দেশ্য। হয়তো হয়নি, সেটা আমাদের আশীর্বাদ,
কিন্তু আমরা এই মেয়েটিকে হারিয়েছিলাম। তাহলে সমাপতনের দিকটা আমরা শেষ করলাম। তো সৌমেন গুহ, অর্চনা গুহের দাদা, যে নিজে পরবর্তী ক্ষেত্রে এই মামলাটা এককভাবে লড়েছিলেন, তিনি কিন্তু কোনো উকিল টুকিল নন। তো দরকার হলে যদি কোথাও গিয়ে আমরা দেখি যে এইরকম ভাবে মামলার কোনো সমস্যা হচ্ছে, তখন আমি অনুরোধ করব এই নির্যাতিতার পরিবারের তরফ থেকে কেউ যেন এই মামলাটা লড়েন এবং অর্চনা গুহ সারা পৃথিবীতে যে সম্মানের সঙ্গে আছেন, এই মেয়েটিকেও যেন আমরা জাস্টিস দিতে পারি। এটা হচ্ছে আমার বক্তব্যের প্রথম ধাপ। কাল 8 তারিখ, 9 তারিখ, 1 মাস। আমি একটি গান, এই নির্যাতিতার 2-4 লাইন, এই নির্যাতিতা অর্চনা গুহ এবং এই রকম যারাই আছেন, আমরা শেষ 1 মাসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের নানান জায়গায় প্রতিদিন শ্লীলতাহানি, রেপ, খুন, শুট আউট দেখছি। তো সব কিছুরই জন্য আমাদের একটা দরকার হচ্ছে প্রতিরোধ এবং আত্মনিবেদনে আহুতি দেয়া, সেটা হচ্ছে নিজের আত্মাকে প্রস্তুত করা। তো যাই হোক, আমি আইজেনস্টাইনে চলে যাব। তার আগে এই গানটা উৎসর্গ করছি অর্চনা গুহ এবং নির্যাতিতার, যেহেতু নাম আমরা আইনত বলতে পারি না সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, যতক্ষণ না মামলা নিষ্পত্তি হয় অথবা তার পরিবারের তরফ থেকে বলা হয় যে আপনারা নামটা বলতে পারবেন। যেমন নাকি নির্ভয়া কাণ্ডে তার বাবা মা বলেছেন যে তার নামটাই বললে বরং তারা খুশি হবেন এই লড়াইয়ে। তো তা এই দুজনকে আরজি করের নির্যাতিতা এবং অর্চনা গুহ নিয়োগী, যার দাদার ভয়ঙ্কর গবেষণালব্ধ আইজেনস্টাইন আমাকে আইজেনস্টাইনের প্রতি একদম কি বলবো অনুগত বা একদম প্রগাঢ় ছাত্রী হিসাবে আমাকে প্রাণিত করেছে, তাদের দুজনকে। এবং এই মুহূর্তে প্রত্যক্ষ চলচ্চিত্রের ক্ষেত্রে আমাকে যিনি খুব খুব আমাকে উদ্বুদ্ধ করেন, আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল দাকেও আমি আইজেনস্টাইন বিষয়ে বলার আগে আমি একটু মনে করিয়ে নিচ্ছি। আমার ব্যথা যখন বাজায় আমায় বাহির সুরে, সেই গানের টানে পারনার রইতে দূরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝরে রাতের আঁখি সম, বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে, আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। আইজেনস্টাইন জন্মেছিলেন 1998 সালে রাশিয়ার রিভেতে, এবং তার বাবা ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার আর মা ছিলেন একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে জুলিয়া। বাবা এবং মায়ের মধ্যে একটা পারস্পরিক অশান্তির বাতাবরণ চলত এবং পরবর্তী ক্ষেত্রে এরা আলাদা হয়ে যান, যে ঘটনা আইজেনস্টাইনের মনের ভিতর ভীষণভাবে প্রভাব পড়ে। এবং আইজেনস্টাইন কিন্তু তার মায়ের খুব কাছের, মানে মাকে খুব মিস করতেন, তার কারণ তার বাবার মধ্যে একটা অভিজাত, একটা ক্লাসিফাইড সম্প্রদায়ের ক্যারেক্টার কাজ করত। সেখানে কারু বাসনা এই জিনিসটার অভাব ছিল, কিন্তু তার মায়ের মধ্যে এগুলো ছিল। আইজেনস্টাইন যে স্কেচগুলো করতেন, সেই স্কেচগুলো তার মায়ের যে সমস্ত বইপত্র কালেকশন করতেন সেগুলো থেকেই তিনি করতেন।
আইজেনস্টাইন মূলত তার নার্সের কাছেই বড় হতেন। এই নার্স সেই অর্থে তো কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু আইজেনস্টাইন যেমন যেমন চাইতেন, অর্থাৎ তার থিয়েটার দেখা, তার বাগানে গিয়ে স্কেচ করা, এসব সবকিছু এই নার্সের মাধ্যমেই হতো। পরবর্তী ক্ষেত্রে আইজেনস্টাইনের মা যখন বাবার সঙ্গে বিচ্ছেদ হয় এবং মাঝে মাঝে তাদের মধ্যে যে অশান্তির বাতাবরণ ছিল, সেসব আইজেনস্টাইনকে, বিশেষত মায়ের যে রূঢ়ত্বের যখন ছবিগুলি, সেগুলি ক্লোজ আপ পেয়ে আসতো, যেটা আইজেনস্টাইনের চলচ্চিত্রের মধ্যে যেটা খুব দেখা যায় এবং যেটা সব থেকে বেশি দেখা যায় ইভান দ্য টেরিবলের মহিলা চরিত্রের মধ্যে, তো এগুলো প্রভাব বিস্তার করেছে। এখন আমরা কোন আইজেনস্টাইনকে নেব? যে আইজেনস্টাইন কালার থিওরি, আক্রমণ, এই কথাটা লিখতে লিখতে দুবার হৃদরোগে 1948 সালে 50 বছর বয়সে 10ই ফেব্রুয়ারি অথবা 11ই ফেব্রুয়ারির মধ্যে কোনো একটি সময় চলে গেছিলেন, অথবা যেই আইজেনস্টাইন যিনি 8 বছর বয়সে মলিয়ারের চলচ্চিত্র দেখেছিলেন এবং যিনি পল রবসনের সঙ্গে একটি বিষয়, মানে পল রবসনের সঙ্গে তার খুব একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং সেখানে তিনি এমন তার চলচ্চিত্রের একটি বিষয় নিয়ে পল রবসন, সেটা হচ্ছে একটি বৃদ্ধ, সে দুটো ষাঁড়ের একটা তরুণ ষাঁড় এবং একটা বৃদ্ধ ষাঁড়, এইটা ইয়ে করে আছেন, কেটে বসে আছেন, এবং সেই জায়গাটা পল রবসন আইডেন্টিফাই করেন যে তাদের যে মানে যে সংস্কৃতি বা যে ইয়েটা রয়েছে লোক সংস্কৃতি, তার সঙ্গে এটা খুব ব্রেড করে। দেখুন, আইজেনস্টাইন তো একজন বামপন্থী লোক, আমরা তো এরকম বলবোই, মানে বলতেই হবে পড়াশোনা শেখার জন্য আমাদের আইজেনস্টাইনের, যে তিনি লাল ফৌজে চলে গেলেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরে, তারপর সেখান থেকে তিনি নাট্যদল করলেন এবং নাট্যদলের পরে আমি পরের 4টে কথা বলে দিচ্ছি, সেটা তো 2-3 লাইনেই সবাই পড়তে পারবে, কিন্তু এটা বড় কথা না। আইজেনস্টাইনকে পড়াশোনা করতে গেলে তার যে আলাদা আলাদা ফিল্ম আছে, বিশেষত আমার সব থেকে ভালো, মানে আমি সব থেকে চর্চা করি, আমি চর্চা করেও এখনো শেষ করতে পারিনি, কোনোদিন পারবো না, সেটা হচ্ছে আলেকজান্ডার নেভস্কি এবং ইভান দ্য টেরেবল, এই দুটো চলচ্চিত্র। ব্যাটেলশিপ পোটেনকিম সবাই বলেন যুদ্ধজাহাজ, হ্যাঁ, ব্যাটেলশিপ পোটেনকিমে বিশাল থিওরির ওপর একটা ইতিহাস কমিয়ে, যেটা 1905 বলে তিনি একটি চলচ্চিত্র করেছিলেন, সেইখানে থেকে ব্যাটেলশিপ পোটেনকিমের একটা অংশ চলে আসে, পরে তিনি সেটা করেন ওডেসা বন্দর, তারপরে ওই অঞ্চল, ব্ল্যাক সি, যে যারা সমস্ত ইয়ে ঠিয়ে। তো আমি যেটা হচ্ছে আলেকজান্ডার নেভস্কি করার সময় এবং পরবর্তী ক্ষেত্রে যেটা তিনি সিনক্লেয়ারের সঙ্গে যে ছবিটি, সেই ছবিটি করার কালে তিনি যে পরিমাণ পড়াশোনা করেছিলেন এবং সবটাই ল্যাটিন আমেরিকান এবং আমেরিকান ইতিহাসের, মানে এমনকি অ্যাজটেক সভ্যতার উপর তিনি পড়াশোনা করেছিলেন, এবং অ্যাজটেক সভ্যতা, তার যে স্থাপত্য, মানে আলেকজান্ডার নেভস্কি একজন ত্রয়োদশ শতকের, ইভান টেরেবলের চরিত্র হচ্ছে 16শ শতাব্দী। এগুলো করতে গেলে সেই সময়কার ইতিহাসকে, তাকে তো শুধু চলচ্চিত্রায়ন করার জন্য তার যে ভয়ঙ্কর ক্ষমতা, মুন্সিয়ানা, এটা না, তাকে তো এগুলো নিয়ে প্রচুর পড়তে হয়েছে। এবং এই যে তার, এখন আমরা পড়ি, কখন পড়ি, তো সেই বিষয়টা, যে বিষয়টা আমাদেরকে টানে, তো এই যে একজন বামপন্থী যিনি লাল ফৌজে যোগ দেওয়ার পর নাটকের দল করলেন এবং তারপর বিভিন্ন থিয়েটার, ফুরজাদ, তারপরে পলিটকুয়েত, তারপরে নানা রকম সেসব ইয়েতে তিনি প্রথম চলচ্চিত্র করলেন দ্য মেক্সিকান,
তা না সরি নাটক করলেন দো মেক্সিকান, তারপরে ওখানে হলো হচ্ছে হাঙ্গার কিং, তারপরে দো ম্যাকবেথ, তারপরে ডলস হাউস, এটা মেয়ার ভিডিওর সঙ্গে করেছিলেন, আর তারপরে এনাফ সিম্পলিসিটি ইন এভরি ওয়াইজ ম্যান। তো এইসব নাটকগুলো যখন করছেন এবং 1924-এ তিনি স্ট্রাইক করলেন, তারপরের বছর 25-এ ব্যাটেল সিং পোটেনকিম করলেন, 1928-এ তিনি আবার একটি চলচ্চিত্র করলেন, 1929-এ করলেন ওল্ড অ্যান্ড নিউ। এই যে ওল্ড অ্যান্ড নিউ চলচ্চিত্র থেকে আইজেনস্টাইন তার চলচ্চিত্রের ভাবনাগুলোকে পাল্টালেন। তার চলচ্চিত্র যে একটা মানে ভয়ঙ্করভাবে রাশিয়ার প্রতিটি গ্রামের বিভিন্ন অঞ্চল সেইগুলোকে নিয়ে একটা সমবেত সমাজতন্ত্র বলুন বা সাম্যবাদের একটা কি বলবো একটা দলিল তৈরি করার মানসিকতা ছিল। ওল্ড অ্যান্ড নিউ থেকে তিনি ব্যক্তিগতভাবে মানুষকে প্রাধান্য দিতে থাকলেন, ব্যক্তি মানুষের জায়গা তৈরি হতে থাকলো, এবং পরবর্তী ক্ষেত্রে আলেকজান্ডার নভস্কি এবং ইভান দোটোরেবুল স্ট্যালিন পুরস্কার পেল 1944 সালে। কিন্তু তার দ্বিতীয় পার্টের পর থেকে স্ট্যালিনের সঙ্গে তার মতবিরোধ শুরু হলো, যে তিনি যেভাবে চলচ্চিত্র তৈরি করতে মানে রাশিয়ার যে ইয়ে, এবং আপনারা জানেন যে তোমরা জানো বা আপনারা জানেন যে এই ড্রেজারের অ্যান আমেরিকান ট্র্যাজেডি, এটা রাশিয়া বন্ধই করে দিল, এই চলচ্চিত্রটা করতেই দিল না। তো আমার বলার কথা এই যে একজন বামপন্থী একজন সমাজতান্ত্রিক রাষ্ট্রের একদম প্রথম জায়গায় থাকা একজন চলচ্চিত্রকার, যিনি যার সম্পর্কে বললেই সবাই আগে বলবে মন্তাজ ইত্যাদি, সেসব কথা ছেড়ে আমরা তার ভাবনা চিন্তা, তার যে আবেগ, এগুলো নিয়ে আমরা যদি একটু কথা বলি বা জানি, সেগুলো খুব ভীষণ ভালো হবে। 464টা চিঠি আইজেনস্টাইনের সংগ্রহশালায় রাশিয়ায় রাখা আছে, তার মধ্যে 362টা চিঠি তার বাবা মাকে আইজেনস্টাইনের লেখা, মানে তার পরিবারের যে চিঠি তার সংখ্যা 464, তার মধ্যে 362টাই তার। আইজেনস্টাইনের স্কেচের খাতা এখনো রাশিয়া মানে আমি যতদিন জানি বার করেনি, মানে প্রকাশ করেনি। আইজেনস্টাইন বার্নার্ড শর-এর প্রতি একদিকে যেমন অত্যন্ত আগ্রহী ছিলেন, বার্নার্ড শ বলেছিলেন তাকে একটি চলচ্চিত্র করার জন্য, ঠিক তেমনি মোপাসার প্রতিও আগ্রহী ছিলেন। চিন্তা করুন, একজন রাশিয়ান বাম মানে কমিউনিস্ট চলচ্চিত্রকার পৃথিবীর ইতিহাসে তিনি যে চলচ্চিত্র মানে তৈরি করেছেন, যেমন যেটা হচ্ছে ব্যাটেল সিং পোটেনকিমকে বলা হয়েছে যে এভার বেস্ট মানে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রকার মোপাসাকে একদিকে যেমন তিনি মোপাসাকে বার্নার্ড শ একদিকে যেমন ম্যাক্সিম গোর্কি, অন্যদিকে তিনি মোপাসাতেও মানে খুব আকৃষ্ট ছিলেন। এইটা গেল। আমি শুধু এই সমকালে আমি এই জায়গা এগুলোর মধ্য দিয়ে আমি কি বলতে চাইছি আপনারা যদি ধরতে চান আমার খুব ভালো লাগবে। সব কথা সবসময় তো ক্লাসিফাই করে ছোট ভিডিওতে বলা যায় না, আর এখানে আমি আলাদা করে কোনো চলচ্চিত্র শিক্ষার ক্লাসও দিতে চাইছি না। আর 2-4টে কথা বলি যে আইজেনস্টাইনের জীবন মানে ব্যাটেল সিং পোটেনকিমের চিত্রনাট্য করেছিলেন নিনা আগাদজমেনেভা, হ্যাঁ নুনে বলা হতো তাকে, তার অনেকটা অংশ। ঠিক তেমনি এলিজবেতা, উনি একটা চিঠিতে তাকে স্ত্রী লিখেছেন কিন্তু তাকে সঙ্গিনী বলা হয়, যার সম্পত্তি তিনি পেয়েছিলেন। তিনি আলেকজান্ডার নভস্কির চরিত্রায়ন এবং অন্যান্য অনেক চরিত্রায়নে আইজেনস্টাইনকে সহায়তা করেছেন। যদি আর তার যিনি মানে স্বীকৃত যিনি অর্থাৎ পেরা আত্তেসাভা, উনি আইজেনস্টাইনের ওপর একটি ডকুমেন্টারি করেছেন, সেটা হচ্ছে ইন মেমোরি অফ আইজেনস্টাইন। এই দিকটার পরবর্তীতে আমি আইজেনস্টাইনের আমি রবসনের কথা বলছি, আর আইজেনস্টাইনের আরো 2-3 জনের কথা, অর্থাৎ তার যিনি আলোকচিত্রী ছিলেন তিসে, তার কথা একটু বলতে হবে।
পরবর্তী আমি আরো 2-3টে ইয়ে করব, এই ভিডিও করব যেগুলো ইউটিউবে থাকবে। আর আইজেনস্টাইন স্টাডি বা আইজেনস্টাইনকে জানার তো তিসে কিন্তু একমাত্র এনাফ সিম্পলিসিটি ফর এভরি ওয়াইজ ম্যান, এইটা হচ্ছে এমন একটি নাটক যে নাটকে 20 মিনিটের চলচ্চিত্রায়ন করা হয়েছিল। সেই চলচ্চিত্রায়ন মানে করেছিলেন আলোকচিত্রী টিসে নয়, সেই চলচ্চিত্রায়ন করেছিলেন ফ্রান্সিনান। হ্যাঁ, এইটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম একটি নাটকের মধ্যে চলচ্চিত্র হলো। আর ঠিক আমাদের ভারতবর্ষে এই কাজটি করলেন মৃণাল সেনের সহযোগিতায় আমাদের শ্রদ্ধেয় অসিত বসু তার কলকাতার হ্যামলেটে। তো এইটা গেল। এবার হচ্ছে আইজেনস্টাইনের চলচ্চিত্র, বিশেষত যে চলচ্চিত্রে অর্থাৎ আলেকজান্ডার নভস্কির চলচ্চিত্রে, হ্যাঁ, এই চলচ্চিত্রে সঙ্গীতের ক্ষেত্রে একটা যে থিওরি তিনি মেনেছিলেন, এই প্রমোশনাল যে সাউন্ড, যেটা মৃণাল সেন সারা জীবন মৃণাল সেন সঙ্গীতের বা ওই যেটাকে বলে মিউজিক্যাল চলচ্চিত্র, মিউজিক দেয় নিয়ে রবিশঙ্করের সঙ্গে তার অনেক বিরোধ হয়েছিল। যাই হোক, সেসব আলোচনা করছি না, কিন্তু এটা মনে হয় মৃণাল সেন আইজেনস্টাইনের থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন। আমার মনে হয় ওই ক্ষেত্রে অসিত বসুও কলকাতার হ্যামলেটে আইজেনস্টাইনের থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন। এবং ওই যে মানে যেভাবে সাউন্ড করা হয়, প্রমোশনাল সাউন্ড, বিভিন্ন মাইক্রোফোনকে এক করে দিয়ে নানানভাবে মানে অঞ্চল ভিত্তিক সাউন্ড, সেই সাউন্ডটাকে অন্যভাবে জুড়ে দিয়ে, হ্যাঁ, মানে সাউন্ডের মহা সমুদ্রের মধ্যে আমি বলতে পারি এটাকে কি বলবো, সে একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই জিনিসটা যিনি করেছেন, তিনি সারা জীবনই আইজেনস্টাইনের সঙ্গে সঙ্গীত করেছেন। তিনি হচ্ছেন প্রো ভিএফ। হ্যাঁ, আচ্ছা, এইবার মোটামুটি এই সবটাই আমি কভার করলাম। আমি টিসের কথা বলেছি, মেয়ারফোল্ডের কথা বলেছি, আইজেনস্টাইনের আত্মিক পিতা। তারপরে তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। আমি বার্নার্ড শ মোপাসা প্রসঙ্গ বলেছি। আর ইভান চাইল্ডহুডে একজন রাশিয়ার তৎকালীন বিশাল চলচ্চিত্রকার পুতভোকিন কিন্তু অভিনয় করেছিলেন, আইজেনস্টাইন তাকে নিয়েছিলেন। এই সার্বিকতার মধ্য দিয়ে আমি হয়তো তেমন কোথাও পৌঁছাতে পারলাম না, হ্যাঁ, তবু আমি মোটামুটি একটা ধারণা দিলাম। পরবর্তীতে প্রচুর কাজ আছে। আর শেষ আইজেনস্টাইনকে পড়তে গেলে যে 3-4টে বিষয় ভীষণভাবে পড়তেই হবে। সৌমেন গুহ এই আইজেনস্টাইনের দীপায়ন থেকে করেছিলেন, প্রচ্ছদ করেছিলেন আমাদের ভয়ঙ্কর মানে দক্ষ এবং অত্যন্ত সম্মানীয় সন্দীপন ভট্টাচার্য, যিনি হাংরি জেনারেশন আন্দোলনের শৈলেশ সর্দার বইটির প্রথম বইটিরও করেছে। মানে তার তো অজস্র কাজ আছে সন্দীপন ভট্টাচার্যের, মন ফকিরাটাই তার। হ্যাঁ, মানে চলচ্চিত্র এবং পৃথিবীর একটা বিভিন্ন মানে একটা অসাধারণ চলচ্চিত্র এবং চিত্রশিল্পের উপর অসাধারণ বই। দীপায়ন সমগোত্রীয় বা দুটোই সমান, সন্দীপন দা এবং দীপায়নের যে এই বই। আর হচ্ছে আইনস্টাইনের নিজের 2টি প্রবন্ধের বই, যে 2টো প্রবন্ধের বই তার শিষ্য লেইদা তিনি অনুবাদ করেছিলেন, এডিট করেছিলেন। তা তো বিশাল খণ্ডে 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 বই। সেই তার মধ্যে ফিল্ম সেন্সের 4টি প্রবন্ধ আছে। মানে মূল হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ইমেজ, দ্বিতীয়টা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন অফ সেন্স, তৃতীয়টা হচ্ছে কালার অ্যান্ড মিনিং, 4 নম্বরটা হচ্ছে ফর্ম অ্যান্ড কন্টেন্ট। আর একটা বই ফিল্ম ফর্ম, এখানে 12টি প্রবন্ধ আছে। মোটামুটি এই 12টি প্রবন্ধের প্রথম প্রবন্ধটি হচ্ছে টু থিয়েটার
মানে থিয়েটার থেকে চলচ্চিত্রের দিকে, আর শেষ প্রবন্ধটা হচ্ছে গ্রিফিথ ডিকেন্স এবং বর্তমান চলচ্চিত্র। আর এই মোটামুটি বললাম। এছাড়া চার্লি চ্যাপলিন, আমি মৃণাল সেনের সঙ্গে চার্লি চ্যাপলিন আইজেনস্টাইনের অনেক ইয়েতে মানে মিলগুলো আমার কাছে খুবই প্রকট হয়েছে একজন চলচ্চিত্রের ছাত্রী হিসাবে। যেমন মৃণাল সেন চার্লি চ্যাপলিনের বই এবং সে প্রতি নিজের সেই বইটি সবাই আলোচনা করেন চার্লি চ্যাপলিনের। আইজেনস্টাইনেরও কিন্তু চার্লি চ্যাপলিনের উপরে একটি বই ছিল। মোটামুটি আজকের সন্ধ্যায় আমি এইটুকু বলে আমি এইটুকুই বলতে চাইছি যে আইজেনস্টাইন প্রাসঙ্গিক এই কারণে যে একজন মানুষ, তিনি বামপন্থী হন, তিনি সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একজন গূঢ় এবং রূঢ় সৈনিক হন। আলটিমেটলি তিনি একজন মানুষ যিনি আলেকজান্ডার নভস্কিকে তৈরি করেন, এবং কিভাবে তার টেক, রাশিয়ার শীতকে টেক করা যায় না। তিনি বলেছিলেন রাশিয়ার শীতকে আমরা অনুসরণ করিনি, আমরা শীত তৈরি করেছিলাম। কেমন করে করেছিলেন? যে যখন দেখলেন যে পুরো হ্রদ অর্থাৎ পুরো ভর্তি ওরকম জায়গায় তারা সময় নেই, 1 বছর হলে হয়তো আবার তিনি টেক করতে পারতেন তার আলোকচিত্রী টিসেকে দিয়ে, তখন তিনি কি করলেন, কাচের বিভিন্ন ছোট ছোট ইয়ে দিয়ে তিনি একটা কাচের ছোট ছোট টুকরো ব্যবহার করলেন, খড়ি মাটি ব্যবহার করলেন। কালো আকাশ সাদা মাটিতে অসম্ভবভাবে রাশিয়ার বরফ তৈরি করা গেল। এবং আসলে বিষয়টা হচ্ছে আলেকজান্ডার নভস্কির যে মানে হিরোইজম, তার যুদ্ধ, এই যুদ্ধটা যেটা আইজেনস্টাইন বলেছেন, মাই ফার্স্ট চয়েস অ্যান্ড ফার্স্ট সাবজেক্ট ইজ পেট্রিয়টিজম। তো আজ চারিদিকের যা অবস্থা, আমাদেরও এই মুহূর্তে সেই পেট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেমটাকে জাগ্রত করা উচিত। এবং সেই দেশপ্রেমের প্রথম শব্দ, স্বর, ভাষ্য হচ্ছে আমরা কোনো অন্যায় সহ্য করব না। কারোর প্রতি অন্যায় হলে আমরা শুধুমাত্র একজন নয়, শুধুমাত্র এলিট সোসাইটির নয়, গ্রামে গঞ্জে আমরা যতটুকু পারবো সেই বিষয়গুলোকে তুলে আনবো, সেই কথাগুলোও বলবো। এবং এইভাবে আমরা সার্বিকভাবে আমরা যে পন্থাতেই বিশ্বাস করি, আমাদের অন্তর্নিহিত পন্থা, বা আমি বারবার বলেছি যে বামপন্থা কোনো দলে কোনো শব্দগতভাবে নয়, সিপিআই, সিপিএম, বাম ফরওয়ার্ড ব্লক, আরএসপি এক্সেট্রা এক্সেট্রা নয়। তার কারণ বামপন্থা হচ্ছে ব্যক্তিগত চর্যা। একজন বামপন্থী হয়ে উঠতে হয়, বামপন্থী করা যায় না। আর শেষ কথা বলি, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আইজেনস্টাইনেরও জন্মদিন। আলেকজান্ডারেরও জন্মদিন 23শে জানুয়ারি।